নমস্কার বন্ধুরা, আমি অরুণাপর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে দিনে ভিডিওটা বানাচ্ছি সেদিনে কিন্তু মার্কেটে একটা বড় সড়ো ধস দেখা গেছে এবং সেখান থেকে অনেকগুলো নিউজ কিন্তু সামনে আসছে। তো আজকে সবচেয়ে প্রথমে যেটা বড় কোয়েশ্চেন, যে এই একটা বড় যে ধস এখন দেখা গেল, নিফটি একদিনে প্রায় এখানে খুললোই, যেখানে 400 পয়েন্ট গ্যাপ ডাউন নিয়ে সেখান থেকে আরো অনেকখানি নিচে গিয়ে প্রায় এখান থেকে আমরা যেটা দেখলাম, নিফটি লো বানিয়েছে এখান থেকে 23,893 এর কাছাকাছি। সেখান থেকে ক্লোজ হলো ওই 24,000 একটু উপরে, 24,055 কাছাকাছি ক্লোজ হয়েছে। এবং প্রায় আজকে সারাদিনে -2.68% আজকে নেগেটিভে নিফটি ক্লোজ হয়েছে। এবং তার সাথে মিড ক্যাপ, স্মল ক্যাপ, এই সমস্ত ইন্ডেক্সে কিন্তু তার প্রভাব পড়েছে। তো এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বড় কোয়েশ্চেন, যে কিসের জন্য এত বড় ফল হলো এবং এই সময় আমরা কি কি করতে পারি, আদৌ কি এই ফলটা আরো কন্টিনিউ করবে, ইন্ডিয়ান মার্কেটের প্রভাব কতদিন থাকবে। তো এই সমস্ত কিছু কিন্তু আমরা আজকে আর ভিডিওতে আলোচনা করার আমার মনে হলো একটু প্রয়োজন। তো সেই কারণেই স্পেশাল ভিডিওটা বানানো, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ যাব। আজকে প্রথমে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে এই সময় আজকে এই ফলটা যে হলো তার পেছনে অন্যতম কারণগুলো কোনগুলো। তার মধ্যে অন্যতম যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধান যেটা বলতে পারি সেটা হচ্ছে আজকে জাপান যে মার্কেটের ইন্ডেক্স নিক্কেই, তার কিন্তু একটা বড় সড়ো সেখানে ফল দেখা গেছে। এখানে দেখুন, আজকে জাপান যে মার্কেট রয়েছে এখানে একদিনে আজকে প্রায় এখানে দেখা যাচ্ছে কত, -9.39%। এখন যখন মার্কেট এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি -9.38%-এর কাছাকাছি মার্কেট এখন নেগেটিভে চলছে। এবং এটা আরো -12, -13-এর কাছাকাছি চলে গেছিল, সেখান থেকে এখন কিছুটা রিকভার করার চেষ্টা করেছে। তো এর পেছনে কারণটা কি, মেজরলি কারণটা কি, যে এতখানি আজকে জাপান মার্কেট আজকে ডাউনে গেল কেন, বা কি কারণে সেটা প্রভাবটা পড়লো। দেখুন, এর মধ্যে অন্যতম যেটা কারণ বলা হচ্ছে সেটা হচ্ছে জেপিওয়াই টু ইউএসডি, যদি আজকে আমরা কনভার্সন রেট যেটাকে বলা হয়, তার কিন্তু একটা বড়সড় প্রভাব এখানে রয়েছে। তো এখানে যদি সহজ ভাষায় আমরা বুঝতে হয়, দেখুন আজকে আইএনআর ইউএসডি এর মধ্যে যেমন একটা কনভার্সন রেট রয়েছে, সেরকম স্বাভাবিকভাবে জাপানিজ ইয়েন, যেটা জাপানিজ কারেন্সি, তার সাথে ইউএস ডলারেরও কিন্তু একটা কনভার্সন রেট আজকে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন, এখানে যে গ্রাফটা আমি সিম্পল দেখাচ্ছি, লাস্ট এক মাস আগেও যদি আমরা দেখি, এক মাসও নয়, 10ই জুলাই, 10ই জুলাই এই যে জায়গা ছিল গ্রাফের, সেখানে এটা রয়েছিল কত, 0.0062। ঠিক আছে, আজকে ইউএস ডলারের সাথে আমি জেপিওয়াই টু ইউএসডি যদি দেখি, 0.0062, সেইটা এক মাসের মধ্যে কিন্তু বেড়ে গিয়ে 0.0070। এই জায়গা থেকে কিন্তু একটা বিরাট পরিমাণ কোথাও একটা আপসাইড মুভমেন্ট হয়। এর ফলে কি প্রভাব পড়ে, যে দেখুন আজকে জাপানিজ ব্যাংক থেকে যখন টাকা বড় করা হয়, আজকে কি করা হয়, বড় বড় ইনভেস্টররা তারা দেখে যে কোথায় আজকে আমি যে টাকাটা বড় করছি, যেটাকে কস্ট অফ বড়োইং বলে, সেই কস্ট অফ বড়োইং কোথায় কম হবে। তো সেখান থেকে যখন দেখা যাচ্ছে জাপানিজ ব্যাংক থেকে আজকে যারা টাকা যখন বড় করছে বা ধার নিচ্ছে, সেই টাকাটা যখন আজকে কনভার্সন রেটের এতখানি ডিফারেন্স চলে আসছে, সেটা কিন্তু একটা হ্যাভক প্রভাব পড়েছে। তাদের যে ইনভেস্টররা কি করে থাকে, গ্লোবাল ইনভেস্টররা যারা বড় ইনভেস্টর, তারা কস্ট অফ বড়োইং যেখানে কম, সেখান থেকে তারা টাকা আজকে বড় করছে। এবং যেখানে তারা রিটার্ন পোটেনশিয়াল বেশি, যে মার্কেট তাদেরকে ভালো রিটার্ন দিতে পারে, সেটা হতে পারে ইন্ডিয়া, সেটা হতে পারে ইউএস, যে মার্কেটে আজকে ভালো রিটার্ন দিতে পারে, তারা আজকে কি করছে, সেখানে গিয়ে তাদের টাকাটাকে ইনভেস্ট করছে। তো এই যে গ্যাপটাতে তারা আজকে প্রফিট রাখার চেষ্টা করেছে। তো এই জায়গাতে আজকে যখন এতখানি কনভার্সন রেশিও এখানে কোথাও গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে, লাস্ট আমি যদি দেখি এখানে প্রায় 15%-এর কাছাকাছি যদি আমরা দেখি, দেখুন এখানে অলমোস্ট 15%-এর কাছাকাছি কিন্তু একটা এক মাসের মধ্যে একটা কনভার্সন রেশিওতে চেঞ্জ, যেটা কিন্তু কোথাও গিয়ে কি হচ্ছে, যারা শর্ট টার্ম কোনো পজিশনে এন্ট্রি নিয়ে বসে যায়, তাদের কিন্তু একটা বড়সড় এফেক্ট সেখানে করতে দেখা যাচ্ছে। এবং এই যে ডিফারেন্সটা একটা তৈরি হয়েছে, সেটাতে কিন্তু একটা মার্কেটে টার্বুলেন্স তৈরি হয়েছে। তো এটা একটা ওয়ান অফ দ্য রিজন, যার কারণে দেখা যাচ্ছে এখন এই মার্কেটে একটা গ্যাপ তৈরি হয়েছে। এবার তার সাথে যদি আমরা সেকেন্ড রিজনটাও দেখি, সেটাও কিন্তু একটা গ্লোবাল রিজন। আজকে যে কটা এই আলোচনাগুলো করছি, যে কারণে মার্কেটে ফল হয়েছে, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই গ্লোবাল রিজনের জন্য হচ্ছে। এবং সেখানে আজকে সেকেন্ড যে আলোচনাটা দেখুন, এটা লাস্ট ভিডিওতেও বলেছিলাম, যে ইউএসএ যে আজকে এই যে পিএমআই, পিএমআই হচ্ছে কি, পার্চেসিং ম্যানেজার ইন্ডেক্স। এই পার্চেসিং ম্যানেজার ইন্ডেক্স অ্যাকচুয়ালি কি করে না, এটাকে আমাদের দেখানো, এই যে দেখুন এখানে কি বলে, সামারাইজেস ইকোনমিক অ্যাক্টিভিটি অফ দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন দ্য ইউএস। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্সের মধ্যে আসে, যেখানে বলা হচ্ছে দেখুন এখন এই মোমেন্টে এটা চলে গেছে প্রায় 50 নিচে, 46.8-এর কাছে। এবং খুব সিম্পল টার্মে যদি বোঝাতে হয়, তাহলে এটা কিন্তু বলা হয় যে 50 নিচে যদি যায়, তাহলে কিন্তু এখানে কোথাও বোঝা যাচ্ছে যে জিনিসটা কিন্তু একটু হলে স্লো ডাউন হয়েছে। যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি যে বুমটা আমরা খেয়াল করছি, বা যে জায়গাটা আজকে ছিল, সেটা কিন্তু কোথাও আজকে স্লো ডাউনের দিকে যাচ্ছে, যেটা কিন্তু আজকে যে ডেটা যখন উঠে এসছে, রিসেন্ট যে ডেটা উঠে আসছে, তাতে কিন্তু এই ডেটাটা আজকে যথেষ্ট কনসার্নিং।
আর যে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখুন সেটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটস আনএমপ্লয়মেন্ট রেট। এই ডেটাটাও কিন্তু প্রচন্ড ভাবে ইম্পর্টেন্স রাখে, কারণ আমরা জানি যে আনএমপ্লয়মেন্ট রেট এবং ইউএস এর, কারণ আমরা জানি ইউএস এমন একটা জায়গা, সেটা হচ্ছে একটা কাইন্ড অফ এই স্টক মার্কেট, যত যে সমস্ত দেশের আমরা আলোচনাই না করি সেখানে কিন্তু কোথাও ইউএস এ ডেটাগুলো যে কেন্দ্রবিন্দু বা সেন্টার একটা হিসাবে কাজ করে। তো এই জায়গা থেকে কোথাও এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট যে ডেটা এসছে 4.3%, জুলাই মাসের যে আনএমপ্লয়মেন্ট রেট এসছে এখানে 4.3%, যেটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে একটা ইনক্রিজ করছে। এইটা একটা পয়েন্ট, এবং পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যদি আজকে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ে তাহলে গভর্নমেন্টের ওপর সেখানে একটা বার্ডেন বাড়ছে, যে তাদেরকে আনএমপ্লয়মেন্ট বিভিন্ন যে ভাতা দিতে হয়, বা আজকে যে যে এক্সপেন্ডিচার গভর্নমেন্টের বাড়ছে, এবং উল্টে যেহেতু আজকে এমপ্লয়েড নয় তারা, তাহলে যে পরিমাণ ট্যাক্স তারা আজকে গভর্নমেন্টকে পে করতো সেটাও গভর্নমেন্টের কাছে লস হচ্ছে। তো এই বোথ সাইডে একটা এফেক্ট কিন্তু থাকে গভর্নমেন্টের আনএমপ্লয়মেন্ট রেটের ওপরে। তো সেই জন্য এই জায়গাটাকে আজকে খুব জোর দেওয়া হয়, এবং এই রিসেন্ট ডেটাতে কিন্তু এই এফেক্টটাও আজকে কোথাও মার্কেটের উপর পড়ছে। এবং এর সাথে আরো যে গ্লোবাল নিউজের মধ্যে আসছে সেটা অন্যতম একটা হচ্ছে মিডল ইস্টে আজকে কিন্তু বেশ বড় একটা চাপানোতর পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, যেখানে কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেটা নিয়ে যথেষ্ট মার্কেটে কিন্তু একটা কি বলবো, সেখানে কিন্তু একটা ফিয়ার কাজ করছে। এবং তার সাথে আরেকটা বড় নিউজ আজকে সারাদিনেই আমরা আহ, দেখেছি যে বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি রিজাইন করেছেন, এবং তিনি দেশ ছেড়ে আজকে চলে গেছেন, এরকম একটা নিউজ কিন্তু এসেছে। এবং যার ফলে দেখুন আজকে হয়তো মার্কেটে তার এফেক্ট ডাইরেক্টলি হয়তো না আসলেও এটা কিন্তু কোথাও না কোথাও একটু হলো, যেহেতু একটা আমাদের প্রতিবেশী দেশ সেখানে কোথাও না কোথাও তার বিভিন্ন রকম পলিটিক্যাল এফেক্ট থাকে। তো এই সমস্ত কিন্তু নিউজ আজকে সারাদিনে ঘটেছে, এবং যেগুলো বললাম তার কারণে কিন্তু একটা মার্কেটে কোথাও বড় এফেক্ট দেখা যাচ্ছে। তো এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন, তো এখন এই সময় আমরা করবো কি, কি এখন কি আদৌ মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেটের অবস্থা কিরকম, আদৌ কি সমস্ত ইন্ডিয়ান মার্কেট থেকে দূরে থাকা ভালো, নাকি এখন ওভারঅল যে মার্কেটের সিনারিও রয়েছে ইন্ডিয়ান মার্কেট এখন স্টেডি জায়গায় রয়েছে, কি মনে হচ্ছে একটু আলোচনা করার চেষ্টা করবো। তো এই পুরো আলোচনাটা করার জন্য আমাদের একটু টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল পার্টটা দেখতে হবে। দেখুন টেকনিক্যাল চার্ট অনুযায়ী যদি আমরা দেখি এখন নিফটির এই মোমেন্টে ডেলি চার্টে এখন যে জায়গা দাঁড়িয়েছে সেটা কিন্তু ইমিডিয়েট একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি নিফটি কিন্তু দাঁড়িয়েছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি 50 এর কাছাকাছি একটা সাপোর্ট নিচ্ছে, এর কাছেই একদম 23,800 কাছাকাছি একটা হালকা হলো সেখানে একটা সাপোর্ট রয়েছে। এবং তারপরে যেটা স্ট্রং সাপোর্ট যদি আমরা বলি সেটা মোটামুটি 23,400 কাছাকাছি কিন্তু রয়েছে। তো এটা টেকনিক্যাল চার্ট অনুযায়ী তো আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা একটু ফান্ডামেন্টালিও দেখি যে এই সময় নিফটির ভ্যালুয়েশনের রেসপেক্টে, দেখুন আমরা নিফটির ভ্যালুয়েশন এর আগেও বহুবার আলোচনা করেছি যে নিফটির ভ্যালুয়েশনের রেসপেক্ট এটা কিরকম জায়গায় দাঁড়িয়েছে। এখন যে ভ্যালুয়েশনটা এখানে দেখাচ্ছে এখানে কিন্তু এটা আপডেটেড হয়নি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনো কিন্তু এটা আপডেটেড হয়নি। আমরা যদি সিম্পল কিছুই না এখানে ক্যালকুলেশন করে নিই তাহলেই পেয়ে যাব, কারণ এখানে কি করব আমরা কি জানি, নিফটি পি এর ফর্মুলা যদি বলি তাহলে কি জানি, নিফটি পি এর ফর্মুলা কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমি যদি দেখি এখানে কারেন্ট মার্কেট প্রাইস মানে এখন নিফটি কত জায়গায় দাঁড়িয়েছে, নিফটি এখন দাঁড়িয়েছে 24,055, এটাই ক্লোজিং হয়েছে। যদি আমরা যাই নিফটির ক্লোজিং এ, দেখুন এখানে নিফটির ক্লোজিং এ 24,055 এটা পেয়ে যাব। তো 24,055 এখানে আমি পেয়ে গেলাম। আর ডিভাইডেড বাই, আমি যদি এখানে ইপিএস এর চার্টে যাই, ইপিএস এর চার্টে গেলে এখান থেকে দেখতে পারবেন যে এখন কিন্তু ইপিএস এর চার্টে এই জায়গা থেকে মোটামুটি আমরা যদি দেখি, দেখুন এখান থেকে যদি দেখি নিফটির যে ইপিএস রয়েছে 1074 বা 1075। তো এটাকে যদি আপনি তার মানে যদি এই সিম্পল জিনিসটাকে এখানে কি করবেন, 24,055 ডিভাইডেড বাই, আমি যদি এখানে 1075 দিয়ে ভাগ করি, সো এটা অ্যারাউন্ড 22.5 এর কাছাকাছি আসে। ঠিক আছে, যেটা 23.1 দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আসা উচিত 22.5, যেটা হয়তো আগামীকালই আপডেট হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি, দেখুন এখন যদি এটা 22.5 এর কাছাকাছি আসে তাহলে কিছুটা হলেও এটা কিন্তু আজকের যে ওভার হিটিং পজিশনটা তৈরি হয়েছে নিফটির, এখন দেখা যাচ্ছে লাস্ট যদি আমরা এক বছরের দেখি, দেখুন এক বছরের যেটা অ্যাভারেজ এখানে পি রয়েছে 22.37, যেখান থেকে কিন্তু এখন এটা অনেকখানি বেড়ে গেছিল, এখন কিন্তু আবার সেটা অ্যাভারেজের কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এবং 2 ইয়ার্স দেখুন, 2 ইয়ার্স রেঞ্জে বা আপনি লাস্ট 6 মান্থসের পি রেঞ্জে, তো এখানে কোথাও কিন্তু এটা একটা আমাদের জন্য বলতে পারি যে নিফটি একটু কারেকশন হলে আজকে নিফটির ভ্যালুয়েশন যেটা রয়েছে, যেটা কিছুটা হলো স্ট্রেচ ছিল, ওভার ভ্যালুড আমরা যদি বলি টেকনিক্যালি, সেই জায়গা থেকে কিছুটা হলো আজকে একটা ঠিকঠাক ব্যালেন্স জায়গায় কিন্তু সেটা আসতে চলেছে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখানে ভালো করে বুঝতে হবে, যে নিফটি যে বাড়ছিল এর আগে দেখুন নিফটি যে এতখানি একটা র্যালি যে হয়েছে, তো নিফটি র্যালি কিন্তু আমাদের তো আমরা সবসময় জানি তার একটা ফান্ডামেন্টাল কিন্তু বেস থাকা উচিত। এবং ফান্ডামেন্টাল বেস মানেটা কি, আজকে নিফটির যে ইপিএস,
নিফটির ইপিএস মানে আর্নিং পার শেয়ার, দেখো নিফটি ফিফটির যে শেয়ার গুলো রয়েছে তাদের যখন রেজাল্ট আসছে, তার আর্নিং পার শেয়ার যদি ভালো থাকে, ভালো রেজাল্ট যদি যদি তারা পোস্ট করে, তাহলে কিন্তু নিফটি ইপিএস ও গ্রোথ দেখা যাবে। নিফটি ইপিএস যদি গ্রো করে তাহলে কিন্তু আজকে সেটাকে অনেক অর্গানিক বা ভালো দিক হিসাবে দেখা হয়। তো এটা হচ্ছে সিম্পল রুল। তাহলে এইখান থেকে যদি আমি দেখুন এই চার্টটাতে, এই চার্টটা যদি খেয়াল করেন, এখানে কি দেখা যাচ্ছে, এই যে রেড লাইনটা যেটা রয়েছে এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে রেড হচ্ছে নিফটি কোন জায়গায় রয়েছে, 24,000। এখান থেকে আমার এখানে জিনিসটা এখন 24,055 কাছাকাছি রয়েছে। আর নিফটি ইপিএস যেটা, যেখানে আমার গ্রিন লাইনে দেখানো হয়েছে, যেটা এখন 1074-এ। ঠিক আছে, এবং দেখুন এখন যবে থেকে রেজাল্ট আসা শুরু হয়েছে, যে দেখুন নিফটি ইপিএস এ কিন্তু একটা গ্রো করা শুরু করেছে। এখান থেকে যদি আমরা দেখি, মোটামুটি 22 জুলাইয়ের এই পার্ট থেকে পর থেকে আস্তে 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 করে কিন্তু নিফটি ইপিএস অনেকখানি বেড়েছে। যেখানে এখানে ছিল নিফটি ইপিএস 1052, এখানে চলে গেছে সেটা 1074 বা 75 এর কাছে। তার মানে কোথাও গিয়ে এটা পরিষ্কার যে নিফটি ইপিএস যত বাড়বে, তাহলে কি হবে, অর্গানিক্যালি নিফটি পি তাহলে আরো কমবে, রাইট? কারণ নিফটি পি যে ক্যালকুলেশন, সেটা আমরা কি করি, নিফটি পি এর ক্যালকুলেশন যেটা কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী এখানে কিন্তু পরিষ্কারভাবে যেটা বোঝা যাচ্ছে, নিফটি ইপিএস কিন্তু যত এখন বাড়ছে, তার মানে জায়গাটা কিন্তু কোথাও ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য হেলদি। এমন নয় যে নিফটি ইপিএস কমে গেছে এবং তা সত্ত্বেও মার্কেট র্যালি করছে, তাহলে কিন্তু সেটা ডেঞ্জারাস। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা একটু হলেও কনসার্নের জায়গা। তো এই জায়গাটা আমাদের কোথাও ভালো করে বুঝতে হবে যে এটা কিন্তু আজকে কিছুটা হলো এখানে কিন্তু অর্গানিক। বাট এখন যদি রিসেন্টলি আমরা দেখি যে রিসেন্টলি যে রেজাল্ট গুলো আসছে, তার মধ্যে কিন্তু বেশ কিছু রেজাল্ট আজকে ভালো রেজাল্ট এসছে, এবং সেই কোম্পানিগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটাই কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, কারণ এখন গ্লোবাল যেহেতু মার্কেট খারাপ, সেহেতু সমস্ত কোম্পানির উপরই কিন্তু তার প্রভাব পড়বে, কম বেশি সমস্ত কোম্পানির উপরই কিন্তু তার প্রভাব থাকবে। এবার যে কোম্পানিগুলো দেখা যাচ্ছে রেজাল্ট খারাপ করেছে, তাদের উপর প্রভাব যেটা পড়বে সেটা কিন্তু অলওয়েজ বেশি পড়ার চান্স থাকবে। বাট যাদের রেজাল্ট ভালো করছে, যারা ফান্ডামেন্টালি স্ট্রং ভাবে এগোচ্ছে, তাদের কিন্তু আজকে সেই জায়গাটা থাকবে, যখনই মার্কেট একটু সুযোগ পাবে সেখান থেকে কিন্তু তারা খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করবে। তাহলে এবার যদি আমি নেক্সট কোয়েশ্চেনটা রাখি, যে তাহলে আমরা বুঝবো এই করে কোনটাতে আমরা ইনভেস্ট করতে পারি, কোনটাতে আমরা অ্যাভয়েড করতে পারি। দেখুন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি। এই সময় দাঁড়িয়ে পিএসইউ ব্যাংক যদি আপনি খেয়াল করেন, পিএসইউ ব্যাংকের যে ইন্ডেক্স রয়েছে, সেটা কিন্তু এই সময় একটা কি বলবো, কনসলিডেশন স্টেজে রয়েছে। একই জায়গায় কিন্তু বেশ কিছুদিন ধরে রয়েছে। আজকে যদি আমরা ইলেকশনের রেজাল্ট থেকে বলি বা তারপর থেকে মার্কেট অনেকখানি র্যালি করেছে, বাট এখানে কিন্তু সেরকম কোনো বড় মুভমেন্ট দেখা যায়নি। বাট এখানে কেননা আমরা জানি পিএসইউ ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক, এসবিআই কিন্তু অনেকখানি আজকে ওয়েটেজ রাখে। ঠিক আছে, তো এই জায়গা থেকে যদি আজকে স্টেট ব্যাংকের রিসেন্ট যে রেজাল্ট এসছে, ঠিক আছে, সেটা যদি আমরা খেয়াল করি, দেখুন এখানে কিন্তু খুব যে ভালো রেজাল্ট এটা কিন্তু বলা যায় না। কেননা খুব সাধারণভাবে দেখতে পাচ্ছেন, দেখুন মার্কেটের যে কোয়ার্টারলি রেজাল্ট আজকে দেখতে পাচ্ছেন, যে সেলস গ্রোথ বলুন কি আজকে যদি আমরা প্রফিট গ্রোথ বলুন, ঠিক আছে, আজকে টপ লাইন বটম লাইন দেখুন, এখানে কিন্তু সেখানে কোথাও আজকে ডিগ্রোথ দেখা যাচ্ছে। এই লাস্ট কোয়ার্টার রেসপেক্টে যদি আমরা দেখি, সেখানে কিন্তু এটা খুব একটা যে ভালো রেজাল্ট বলতে পারি সেটা নয়। তাহলে এই জায়গা থেকে কি হচ্ছে না, কোথাও এই যে ইন্ডেক্স, সেটার উপরই কিন্তু একটা প্রেসার পড়ে। এই জায়গা থেকে দেখুন, এখানে কোথাও এই যে কনসলিডেশন স্টেজের মধ্যে রয়েছে এখন, কিন্তু এই মার্কেট একটা একটু হলেও সেখানে একটা চাপ ক্রিয়েট হচ্ছে বাকি কোম্পানিগুলোর উপরে। সেখানে কিন্তু একটা বোঝা যায় যে ওভারঅল সেক্টরটা এখন কেমন জায়গায় রয়েছে, একটা আহ, সেখানে কিন্তু আভাস পাওয়া যায়। এবার তার সাথে আমি যে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম আগের ভিডিও, রিয়েলটি সেক্টরের মধ্যে যেটা রয়েছে, রিয়েলটি সেক্টরে আজকে কিন্তু যারা আজকে রিয়েল এস্টেট বা হাউজিং এই টাইপের এতে কাজ করছে, দেখুন এটা কিন্তু আজকেই গ্লোবাল ইন্ডেক্সের জন্য যে মার্কেটে এতখানি শুধু ফল হয়েছে সেটা নয়, এটা কিন্তু অনেক দিন ধরেই একটা ডাউন ট্রেন্ডের মধ্যে পড়েছে। এবং যদি দেখেন এর আগে একটা দারুণ র্যালি করেছে, সুন্দরভাবে এখানে র্যালি করেছে স্টকটা, এতখানি এখানে র্যালি করেছে। এখানে কিন্তু কোথাও আজকে এই সেক্টরটা তার এফেক্টটা কিন্তু আরো বড় সড়ো পড়তে পারে, যেহেতু অলরেডি সেখানে একটা এর আগে থেকেই কিন্তু একটা প্রফিট বুকিং নেচার সেখানে চলে এসে। তো আজকে যখনই আমরা কোনো স্টককে যখন সিলেক্ট করছি, তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে সেই ওভারঅল এখন রিসেন্ট রেজাল্ট কেমন করছে, ওভারঅল ইন্ডাস্ট্রিতে বাকি যারা প্লেয়াররা রয়েছে তারাও কেমন রেজাল্ট করছে, এটাও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস এখানে একটুখানি আলোচনা করা দরকার, সেটা হচ্ছে দেখুন আজকে ইউএসডি আইএনআর এর মধ্যে যে কনভার্সন রেশিও, সেটাও কিন্তু যদি খেয়াল করেন, দেখুন এখন 84.03। আপনারা যদি খেয়াল করে দেখেন, যেটা কিন্তু আজকে অল টাইম হাই এর কাছাকাছি কিন্তু এখানে চলে গেছে। ঠিক আছে, তার মানে কোন কোম্পানিগুলোর উপর এটার এফেক্ট পড়বে, এখানে যদি আমরা দেখি, এখানে এই যে প্রভাবটা রয়েছে, এখানে কিন্তু যে সমস্ত কোম্পানিগুলো আজকে ইম্পোর্ট করছে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, বিভিন্ন যে কোম্পানিগুলো যারা বাইরে থেকে ইম্পোর্ট করছে, তাদের ওপর কিন্তু এর প্রভাব পড়বে। যে যাদের আজকে ইউএস ডলার
যে কনভার্সন রেট এখানে যদি দেখতে পারি 84-এ চলে যাচ্ছে আজকে, ক্রমশ সেটা আজকে এই জায়গা থেকে বাড়ছে, মানে রুপি আজকে উইক হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু কোথাও তার প্রভাব যেখানে যেখানে পড়ে সেগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো কেননা এই যে আজকে যখন একটা গ্লোবাল টার্মাল সিচুয়েশন হচ্ছে তখন কিন্তু কারেন্সির ওপরে এর প্রভাব অনেকখানি থাকে। তো এই জায়গাটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এই সময় দাঁড়িয়ে যদি সবচেয়ে বড় কোয়েশ্চেন কি করা যেতে পারে, দেখুন সবচেয়ে বড় এখন সুযোগ অপরচুনিটি কিন্তু এরকম ভাবেই আসে, যেটা বহুবার এর আগে স্টক মার্কেটে আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো যদি কারোর এরকম লামসাম মিউচুয়াল ফান্ড বা লামসামে যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু ফান্ড রেডি টাকা, এবং তাড়াহুড়ো না করে অবশ্যই সেই ফান্ড রেডি রেখে আজকে কিন্তু অপরচুনিটি দেখতে হবে। এবং ভালো মিউচুয়াল ফান্ড আজকে সেই যে যে জায়গাগুলোকে দেখার সেগুলোকে দেখতে পারেন। মিউচুয়াল ফান্ডকে অবশ্যই কন্টিনিউ রাখা, যাতে আজকে আরো লো প্রাইসে আজকে লো এনএভিতে আজকে তারা সেই জায়গাটা আজকে অ্যাভারেজ আউট হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু মেনটেন করে। এবং যারা আজকে পোর্টফোলিও বিল্ড করতে চাইছেন ফ্রেশলি স্টক অ্যালোকেশনের মাধ্যমে, সেখানে কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি হতে পারে। এবং তার সাথে যে কোম্পানিগুলোকে আমি বললাম যে অলরেডি যে কোম্পানিগুলো ফিনান্সিয়াল রেজাল্ট আসছে, সেরকম কোম্পানিগুলোকে একটু দেখতে থাকা, আমরা যেগুলো নিয়ে অনেকবার হয়তো এর আগে আলোচনা করেছি, ভেনাস পাইপস বলুন, আজকে যদি দেখি মতিলাল অসওয়াল বলুন, আজকে যে রেজাল্ট গুলো আসছে সেগুলোর দিকে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যে ওভারঅল কোম্পানি কেমন রেজাল্ট করছে, ওভারঅল কেমন গ্রো করতে পারছে কিনা। ঠিক আছে, একটু আমাদের মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে হলো আজকে যদি আমরা লার্জ ক্যাপেও থাকি, ঠিক আছে, সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কেমন রেজাল্ট আসছে, কোম্পানি কেমন পারফর্ম করছে। তো ওভারঅল এই জায়গাগুলো দেখলে তবেই কিন্তু আমার ভালো একটা জায়গা আসবে। ঠিক আছে, তাছাড়া আমরা যদি আইপিওর ক্ষেত্রে দেখি, আইপিওর ক্ষেত্রে কিন্তু আজকে মার্কেটের দেখা যাচ্ছে লিস্টিং এ যেটা আজকে গ্রে মার্কেট প্রাইস, ঠিক আছে, যে এখানে থাকে আমাদের লিস্টিং গেইন পাওয়ার জন্য, সেখানে কিন্তু কোথাও হলো একটু হলো এখন ক্ল্যারিটি কম, বিকজ গ্লোবাল ইন্ডেক্স যেহেতু এরকম গ্লোবাল একটা বিভিন্ন রকম নিউজের এফেক্ট ইন্ডিয়ান মার্কেটেও পড়ছে। তাই এখন আইপিও বা এই পার্টগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আহ কারণ এই সময় যত বেশি আমরা ওভারঅল শর্ট টার্ম বেশি লাভ পাওয়ার চেষ্টা করবো, সেটা কিন্তু আরো বিপজ্জনক হতে পারে। এবং যারা ট্রেডার তাদের জন্য অবশ্যই দেখুন আজকে স্টপ লস কে মেনটেন করা, নিজে কতখানি রিস্ক অ্যাপেটাইট রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিজেকে ট্রেড করা বা সেই পজিশন নেওয়া, সেগুলো কিন্তু মেনটেন করাটা অত্যন্ত দরকার। সো আজকের ভিডিওকে এখানেই শেষ করার পালা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর যদি প্রথমবার চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, কোনো ইনসাইটস পাওয়া গেল কিনা। একটা ছোট্ট কোয়েশ্চেন আপনাদের জন্য থাকবে, যদি কোনো স্টকের আজকে তার ইপিএস বা কোনো আজকে যদি দেখা যায় যে নিফটির ইপিএস যদি বেড়ে যায়, তাহলে কি নিফটির পি বাড়বে নাকি কমবে, অবশ্যই সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। কারণ আজকে কিন্তু সেই আলোচনা আমরা করেছি যে নিফটির ইপিএস যদি বেড়ে যায় তাহলে নিফটির পি কি কমবে নাকি বাড়বে। তো এই আলোচনাটা তাহলে বুঝবো যে আপনারা পুরোটা দেখেছেন, শুনেছেন এবং বুঝেছেন, এবং জেনে শুনে বুঝে তবে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার কথা ভাবছেন। ঠিক আছে, সো এখানে আজকে ভিডিও শেষ করার পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে যান, নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন। কারণ প্রচুর ফেক চ্যানেল কিন্তু আমাদের নামে রয়েছে, সেহেতু কোনো অন্য চ্যানেলে কিন্তু সার্চ করে জয়েন করবেন না। এই চ্যানেলে দেখুন এই ভিডিওর নিচে থাকা যে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আমাদের অ্যাপ্লিকেশনে, যদি অ্যাপ যেটা রয়েছে ইনভেস্টমেন্ট অ্যাপ, সেটাও কিন্তু যদি ডাউনলোড না করে থাকেন অবশ্যই প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, সো আজকের ভিডিওকে এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।